যুগ যুগ ধরে মহাপুরুষেরা এই পৃথিবীতে এসেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে এবং মানব জাতির কল্যাণের জন্য কাজও করেছেন, যারা তাদের আধ্যাত্মিক জ্ঞান বা অভিজ্ঞতা দিয়ে সাধারণ মানুষকে আলোর পথে চালিতও করেছেন। তাদের মধ্যে অনেকেই ছিলেন অবতার বা ঈশ্বরের প্রতিনিধি। আজকের পর্বে থাকছে এমনই এক মহাপুরুষের জীবন কথা। পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান ও তার ইতিহাস। এই কামারপুকুরের মাটির কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাল্যকালের স্মৃতি। প্রতিদিনের শয়ে শয়ে মানুষ আসেন এই পুণ্যভূমিতে ঠাকুরের বাল্যকালের সেই স্মৃতি বিজড়িত স্থানগুলি দর্শন করার জন্য। তাই সমস্ত কিছু তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুদল ভিলেজে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ শুরু করছি হুগলি জেলার গোঘাট রেল স্টেশন থেকে। আমার আজকের গন্তব্য হুগলি জেলার কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান এবং সেইখান থেকে 5 কিলোমিটার দূরে ঠাকুরের পৈতৃক ভিটে দেরেক গ্রাম। আপাতত কামারপুকুর ও জয়রামবাটি আসার জন্য সব থেকে কাছে রেল স্টেশন হচ্ছে এই গোঘাট স্টেশন। কলকাতা থেকে যারা রেলপথে আসতে চান, হাওড়া স্টেশন থেকে যে কোনো গোঘাটগামী লোকাল ট্রেন ধরে চলে আসুন গোঘাট স্টেশন। এছাড়াও হাওড়া স্টেশন থেকে আরামবাগ লোকাল ট্রেন ধরে নেমে পড়বেন আরামবাগ স্টেশনে। তারপর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে যে কোনো কামারপুকুরগামী বাস ধরে নেমে পড়বেন কামারপুকুর চটিতে। আর বাস থেকে নেমেই 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন রামকৃষ্ণ মঠে। এই গোঘাট স্টেশনের বাইরে অনেক অটো কিংবা টোটো রয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ যাওয়ার জন্য। চলুন স্টেশনের বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্টেশনের বাইরে এই যে দেখছেন সারি সারি টোটো ও মারুতি গাড়ি দাঁড়িয়ে আছে। এইখান থেকে যে কোনো একটা গাড়ি ধরে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন রামকৃষ্ণ মঠে। আর যারা সরাসরি জয়রামবাটি যেতে চান তাদের জন্য ভাড়া পড়বে মাথা পিছু 50 টাকা। এই গোঘাট রেল স্টেশন থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠের দূরত্ব মাত্র 6 কিলোমিটার আর জয়রামবাটি মাতৃ মন্দিরের দূরত্ব 13 কিলোমিটার। এখন বেরিয়ে যাচ্ছি গোঘাট স্টেশন ছেড়ে। কলকাতা থেকে যারা সড়ক পথে আসবেন, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সরাসরি কামারপুকুর বাস যদি না পান, তাহলে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়বেন আরামবাগ বাস স্ট্যান্ডে। তারপর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবেন সেটা একটু আগেই গোঘাট স্টেশনে বলে দিয়েছি। এখন পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠের সামনে। আর মঠের ভেতরে যাওয়ার আগেই রাস্তার পাশে আছে বেশ কয়েকটি ঠাকুর পূজার সামগ্রীর দোকান। এছাড়াও আছে মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানে সকালবেলায় নিরামিষ কচুরি এবং দোকান খোলা থাকাকালীন জিলাপি, রসগোল্লা, ল্যাংচা ও কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে পেয়ে যাবেন। এখন চলেছি রামকৃষ্ণ মঠের মূল প্রবেশদ্বারের দিকে। আর আমার বাঁদিকেই রয়েছে ছোট 4 চাকা গাড়ি পার্কিং এর ব্যবস্থা। তবে এখানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয় না। চলে এসেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ মঠ মেন গেটের সামনে। ভেতরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকে যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিহাস অনুযায়ী 1947 সালে রামকৃষ্ণ মঠটি বেলুর মঠের সাথে যুক্ত হয়। এই মঠের ভেতরেই রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান এবং যেই ঢেকি সালে ঠাকুরের জন্ম হয় সেই জন্মস্থানেই তারই মন্দির নির্মিত। 1951 সালে ভক্ত ব্যবস্থাপনার সাহায্যে এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সহায়তায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির ও তারই একটি মার্বেল মূর্তি নির্মিত হয়। 1836 সালে 18ই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুরে এক দরিদ্র ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম হয়। তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতার নাম ছিল চন্দ্রামণি দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ছেলেবেলাকার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়, আবার কেউ কেউ ভালোবেসে গদাই বলেও ডাকতেন। কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মের আগে তার পিতা ও মাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভবা চন্দ্রামণি দেবী একদিন দেখেছিলেন শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে তার গর্ভে প্রবেশ করছে এবং তার জন্মের আগে পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়ায় গিয়েছিলেন তীর্থ ভ্রমণ করতে এবং সেইখানে গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। আর সেই কারণেই তিনি নবজাতক ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের নাম রেখেছিলেন গদাধর। মাত্র 6-7 বছর বয়স থেকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আধ্যাত্মিক বিষয়ে ভীষণভাবে মন ছিল। তাই অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ভীষণভাবে দক্ষতাও ছিল। তবে তার লেখাপড়া ও শিক্ষায় আদৌ একটুও মনোযোগ ছিল না। 1843 সালে পিতৃবিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার দাদা রামকুমার চট্টোপাধ্যায় এবং সংসারে অভাব ও আর্থিক সংকটও দেখা দেয়। 1852 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বয়স যখন 16 বছর, তখন তার দাদা রামকুমার তাকে পুরোহিত পেশায় সহায়তা করার জন্য কলকাতায় নিয়ে আসেন।
1855 সালে কলকাতার জানবাজারের জমিদার গিন্নি রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দিরে রামকুমারকে প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত করেন এবং তার কয়েক মাস পর 1856 সালে রামকুমারের মৃত্যু হয়। তারপর মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। একদিন রানী রাসমণির জামাই মথুরা মোহন বিশ্বাস, যিনি মথুরা বাবু নামে পরিচিত ছিলেন, তিনি এই গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন। এরপর মা ভবতারিণীকে নিয়ে চলতে থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবন এবং বহু জানা অজানা সাধকও আসতেন এই ঠাকুরের সাথে দেখা করার জন্য। তারপর একদিন ঠাকুরের জীবনে নেমে আসে অন্ধকার, তার গলায় ক্যান্সারের মতো মারণ রোগের বাসা বাঁধে। পরে 1886 সালে 16 আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই সমগ্র জগৎবাসীকে ছেড়ে চলে যান না ফেরার দেশে, অর্থাৎ তিনি মারা যান। আর মৃত্যুকালীন ঠাকুরের বয়স হয়েছিল মাত্র 50 বছর। সহজ সরল ভাষায় আধ্যাত্মিকতার কথাগুলি আম মানুষের কাছে তুলে ধরতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। 19 শতকের বাংলায় তিনি যে আলোড়ন তুলেছিলেন তা সারা বিশ্বে ছড়িয়ে দেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। ভক্তরা মনে করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব হলেন স্বয়ং বিষ্ণুর অবতার, স্বামী বিবেকানন্দ হলেন ভগবান শিবের প্রতিমূর্তি, আর মা সারদা দেবী হলেন আদ্যাশক্তি মহামায়া। কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মঠ মন্দির দর্শনের সময় এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6টা থেকে বেলা 11:30, বিকেল 4টে থেকে রাত্রি 9টা, এবং অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে বেলা 11:30, বিকাল 3:30 থেকে রাত্রি 8:30। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রামকৃষ্ণ মঠ, মঠের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে বিশাল এই আম গাছটি। কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব নিজেই এই আম গাছটি রোপণ করেছিলেন। এছাড়াও এই মঠের ভিতরে আছে অফিস ঘর ও একটি গ্রন্থাগার, যে গ্রন্থাগারের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের বিভিন্ন রকমের বই পাওয়া যায়। প্রতিদিন দুপুরে ভক্তদের জন্য ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ভোগের কুপন মূল্য 40 টাকা। কুপন কাটার সময় সকাল 9টা থেকে বেলা 10:30 পর্যন্ত, আর ভোগ খাওয়ানো শুরু হয় বেলা 11:30 থেকে। কুপন কাটার জন্য মঠের ভেতরে অফিসে এসে যোগাযোগ করতে হবে। এই মঠের ভেতরেই রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির, আর এই মন্দিরের পিছনের দিকে রয়েছে যোগীর শিব মন্দির। একবার এই শিব মন্দিরের সামনে ঠাকুরের গর্ভধারিণী মা ধনী ঠাকুরিনীর সাথে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ শিবের মূর্তি থেকে একটি আলো আবির্ভূত হয়, আর সেই আলোতে গোটা মন্দিরটি আলোকিত হয়ে ওঠে এবং আলোটি দ্রুত তার শরীরে প্রবেশ করে। আশ্চর্য হয়ে ভয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। যখন তার জ্ঞান আসে তখন তিনি অনুভব করেন সেই আলোটি তখনও তার গর্ভে রয়েছে এবং তিনি গর্ভধারণ করেছেন। আর এই অলৌকিক ঘটনার কারণ হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম। এই রামকৃষ্ণ মঠের মেন গেটের বিপরীত দিকে রয়েছে বিরাট একটি জলাশয়, যার নাম হালদার পুকুর। এই পুকুরটিকে ঘিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাল্যকালের অনেক মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে। ঠাকুর ছোটবেলায় তার বন্ধুদের নিয়ে এই পুকুরে সাঁতার কাটতে আসতেন এবং ঠাকুরের পিতামাতাও এই পুকুরে স্নান করতেন। তাই কামার পুকুরে আগত ভক্তরা এই পুকুরের জলকে পবিত্র মনে করে মাথায় ছিটে নেন এবং বাড়ির জন্য বোতলে ভরে নিয়েও যান। এখন রামকৃষ্ণ মঠের মেন গেটের সামনে থেকে একটা টোটো আমি রিজার্ভ করে নিলাম এই মঠের আশেপাশে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত স্থানগুলি ঘুরে দেখার জন্য। আমি আমার এই টোটো চালক দাদার ফোন নম্বরটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, কারণ আপনারা যখন কামারপুকুরে ঘুরতে আসবেন এই টোটো চালক দাদার সাথে ফোনে কথা বলে রামকৃষ্ণ মঠের আশেপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে নিতে পারেন। চলে আসলাম রামকৃষ্ণ মঠ থেকে সামান্য দূরেই সীতানাথ পাইনের বাড়িতে। এই বাড়িতেই বাল্যকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব রামায়ণ, গীতা ও মহাভারতের কাহিনীর কথা শুনতে আসতেন। যেহেতু এই বাড়িতে ঠাকুরের পদধূলি পড়েছিল, তাই এই বাড়িটিকে স্মৃতি হিসেবে তারা আজও যত্ন করে রেখে দিয়েছেন। এই পাইন বাড়ির সম্মুখেই আছে একটি শিব মন্দির ও শ্রীরামকৃষ্ণ নাট্যস্মৃতি মঞ্চ। এই নাট্যমঞ্চে প্রত্যেক বছর শিবরাত্রির দিন যাত্রাপালার আয়োজন করা হতো। 1846 সালে শিবরাত্রির সময়ে যাত্রায় যার শিবসেজে অভিনয় করার কথা ছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেই মুহূর্তে গ্রামবাসীরা বড় চিন্তায় পড়ে গিয়েছিল যে শিবসেজে অভিনয় করার মতো কাউকে না পাওয়া গেলে যাত্রা হবে কি করে। আর তখনই গ্রামবাসীরা মিলে ঠিক করে যে সেই ছোট্টবেলাকার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে শিবের ভূমিকায় অভিনয় করতে বলা হয়। তখন তার সাজ ও অভিনয় দেখে উপস্থিত দর্শকেরা বাকরুদ্ধ হয়ে তখন তাকে দেখেছিলেন। এরপর ঠাকুর রামকৃষ্ণ দেব শিবের ভাবে বিভোর হয়ে পড়েন এবং তার চোখ দিয়ে জলও পড়তে থাকে, আর সেই মঞ্চ আজও স্মৃতি হিসাবে রয়েছে। তবে এই নাট্যমঞ্চে আরো একটা জিনিস যা আমি এই প্রথম দেখলাম, আর সেটা হলো বাংলাতে অক্ষরে লেখা ঘড়ি। এই ঘড়িটির মধ্যেও লেখা রয়েছে পাইন কুঠি। নাট্যমঞ্চ থেকে এখন চলে এসেছি তখনকার জমিদার লাহাবাবুদের পাড়াতে। আর এই মূর্তিটি হচ্ছে ধর্মদাস লাহার। এই লাহাবাবুদের সাথে ঠাকুরের পরিবারের ভীষণই একটা ভালো সম্পর্ক ছিল এবং এই লাহাবাবুই ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন।
এই লাহাবাবুদের পাড়াতেই রয়েছে ঠাকুরের বাল্যকালের জীবনের বেশ কিছু ঘটনা, যেগুলি মাটির মূর্তি তৈরি করে তার মধ্যে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী, যিনি শিশুবেলার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন। এর পাশেই হচ্ছে মনসা পুজোর সময় শয়লাকালে ধর্মদাস লাহার পুত্র এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মধ্যে বন্ধু পাঠানোর দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে লাহাবাবুদের পাঠশালা, যে পাঠশালায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বাল্যকালে পড়াশোনা করতে আসতেন, কিন্তু ঠাকুরের পড়াশোনায় বিশেষভাবে মনোযোগ ছিল না। মাস্টারমশাই ঠাকুরকে অঙ্ক শেখানোর সময় যখন যোগ করতে বলতেন তিনি তখন যোগ করতেন, আর মাস্টারমশাই যখন বিয়োগ শেখাতেন তখন ঠাকুর বলতেন, এই বিয়োগ টিয়োগ আমি আর করবো না, আর পাঠশালাতেও আসবো না, আমি যোগে আছি বিয়োগে নাই। কারণ যোগ মানে হচ্ছে যোগাযোগ, মানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন, আর বিয়োগ মানে হচ্ছে বিচ্ছেদ বা ছিন্ন ভিন্ন। তাই আমি এখানে যোগ করতে এসেছি, বিয়োগ করতে আসিনি। ঠাকুরের এরকম ধরনের কথা শুনে মাস্টারমশাই ভীষণ রাগ করে বকাবকিও করতো। তাই ঠাকুর পাঠশালা ছেড়ে পাশের বিষ্ণু মন্দিরে গিয়ে মা কালীর ছবি আঁকত। বিগত দিনে কত প্রাকৃতিক দুর্যোগ এলো আর গেল, আজও ঠাকুরের পাঠশালা সেই 56টি খুঁটির সাহায্যে একই রকম ভাবে দাঁড়িয়ে আছে। বদলে গিয়েছে শুধু খড়ের ছাউনির বদলে টিনের ছাউনি, আর মাটির মেঝের বদলে পাকার মেঝে। ঠাকুরের পাঠশালার পাশে এটা হচ্ছে লাহাবাবুদের রাসমঞ্চ। রাস উৎসব এইখানে বেশ ধুমধাম করেই পালিত হয়। লাহাবাবুদের দুর্গা মন্দির। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বাল্যকালে দুর্গাপুজোর সময় এই মন্দিরেই মা দুর্গার চোখ এঁকেছিলেন। শতাব্দী প্রাচীন কামারপুকুরের এই দুর্গাপুজো চালু করেছিলেন শ্রী জগন্নাথ লাহা। সে প্রায় আনুমানিক 450 বছর আগেকার কথা। তারপর কালের ক্রমে পূজা চললেও বন্ধ হয়ে যায় মাঝের 20 থেকে 25 বছর। এরপর 243 বছর আগের সেই পুজো পুনরায় শুরু করেন শ্রী জগন্নাথ লাহার বংশধর শ্রী ধর্মদাস লাহা। তারপর থেকে আজ অবধি মহাসমারোহে এই পুজো পালন করা হয়। এখন প্রবেশ করলাম লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। প্রচলিত আছে এই মন্দিরের মাটির নিচে ঘর রয়েছে। বর্গীরা যখন আক্রমণ করত, এই লাহাবাবুরা তখন মাটির নিচের ঘরে লুকিয়ে থাকতো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব পাঠশালা থেকে পালিয়ে এসে মা কালীর ছবি আঁকছেন, সেই দৃশ্যটা এই বিষ্ণু মন্দিরের দালানের এক কোণে তুলে ধরা হয়েছে। এই বিষ্ণু মন্দিরের উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের আরো বেশ কয়েকটি ঘটনা তুলে ধরা হয়েছে। এই দৃশ্যটা হচ্ছে ঠাকুরের জন্মের আগের। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দেরেকগ্রাম হইতে কামারপুকুরে আগমন। ঠাকুরের 35 মিটার দেরেকগ্রামের জমিদার রামানন্দ রায় ঠাকুরের পিতাকে একটা মামলাতে কোর্টে মিথ্যা সাক্ষী দিতে বলেন, কিন্তু ঠাকুরের পিতা এই মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়নি। তাই সেই জমিদারের অত্যাচারে ঠাকুরের পিতাকে দেরেকগ্রাম ছাড়তে বাধ্য করেন। তাই ঠাকুরের পিতা তাদের কুলদেবতা রঘুবীরকে মাথায় করে এবং পরিবারকে নিয়ে চলে আসেন কামারপুকুরে। তখন এই ঠাকুরের পিতাকে সাহায্য করেছিলেন তার বন্ধু সুখলাল গোস্বামী। আর এই সুখলাল গোস্বামী 1.5 বিঘা জমি দিয়েছিলেন ঠাকুরের পরিবারকে চাষ করে খাবার জন্য। আজ সেই জমির নাম হচ্ছে লক্ষ্মী জোলা। আর এই ঘটনাই এইখানে তুলে ধরা হয়েছে। এখন যে চিত্রটা দেখছেন, এই ঘটনাটির কথা আমি যোগীর শিব মন্দিরে একটু আগেই বলে আসলাম। ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর গর্ভে কিভাবে শিবলিঙ্গ থেকে আলোর জ্যোতি বেরিয়ে এসে তার গর্ভে প্রবেশ করেছিল এবং যেই ঢেকিশালে ঠাকুরের জন্ম হয়েছিল সেই ঢেকিশালের ঘটনাটাই এখানে তুলে ধরা হয়েছে। এই ঘটনাটি হচ্ছে লাহাবাবুদের পান্তশালায় গদাধরের সাধু সেবা। ঠাকুর নিজে হাতে রান্না করে সাধুদেরকে সেবা দিচ্ছেন, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে গদাধরের বিবাহ, ঠাকুর ও সারদা মায়ের বিবাহের ঘটনা। এর পাশেই রয়েছে লাহাবাবুদের গয়না ফেরত। সেই সময়কার যুগে নিয়ম ছিল ছেলের বাড়ি থেকে গয়না নিয়ে যেয়ে মেয়েকে পরিয়ে তারপর বিবাহ হতো। আর ঠাকুরের পরিবার ছিল ভীষণই গরিব, গয়না কোথা থেকে পাবে? তাই লাহাবাবুরাই ঠাকুরকে কিছুদিনের জন্য গয়না দিয়েছিলেন ঠাকুরের বিবাহের জন্য। সেই ঘটনাটাই এইখানে তুলে ধরা হয়েছে। আর তারপরেই রয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলা ও কংসবধের দৃশ্য। লাহাবাবুদের পাড়ার একদম সামনেই এখন চলে এসেছি গোপেশ্বর শিব মন্দিরে। ঠাকুরের পিতার বন্ধু সুখলাল গোস্বামীর পূর্বপুরুষ গোপীলাল গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যখন মা ভবতারিণীর দেখা পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন, তখন লোকমুখে ঠাকুরের মা শুনতে পান যে ঠাকুর নাকি পাগল হয়ে গেছেন। তাই 3 দিন ধরে ঠাকুরের মা এই শিব মন্দিরে হত্যে দিয়ে পড়েছিলেন। আর শেষ রাত্রে তিনি দৈববাণীতে শুনতে পান যে ঠাকুর পাগল হয়নি। ঠাকুর যেদিন মা ভবতারিণীর দেখা পাবে সেদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
গোপেশ্বর শিব মন্দির থেকে এখন চলে এসেছি চরণ দাসের ঠাকুর বাড়ি। আর এটা হচ্ছে মা ভবতারিণী মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষে মাতা ধনী কামারিনী। মন্দিরটি পুনরায় সংস্কার করা হয় 15ই ফেব্রুয়ারি 1991 সালে। মা ভবতারিণী মন্দির থেকে এখন চলে এসেছি ধনী কামারিনীর মন্দিরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও সারদা মায়ের মাঝে যাকে দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে আছেন, ইনিই হচ্ছেন ধনী কামারিনী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জন্ম নেওয়ার পর ঠাকুরকে কেউ খুঁজে পাননি। তখন এলাকার সবাই বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন যে একটা সদ্যজাত শিশু গেল কোথায়। এই খবর শুনে ধনী কামারিনী ছুটে যান ঠাকুরের মায়ের কাছে, আর গিয়ে দেখেন ঠাকুর উনানের মধ্যে ছাইপাশ মেখে পড়ে আছেন। তখন এই ধনীমা কোলে তুলে নিয়ে ঠাকুরকে যত পরিষ্কার করছেন সদ্যজাত শিশুর শরীর থেকে তত রং বেরঙের আলোর জ্যোতি বেরোচ্ছে। তখন ধনীমা বলেছিলেন এই ছেলে যেই সেই ছেলে নয়। পরে অবশ্য ঠাকুরের পৈতে হবার সময় এই ধনীমাকেই ঠাকুর ভিক্ষে মা করেছিলেন। এখন যে ধনীমায়ের মন্দিরটি, আগে এটাই ছিল ধনীমায়ের মাটির বাড়ি। ধনী কামারিনীর মন্দির থেকে এখন চলে আসলাম দয়াল সত্যপীরের মন্দিরে। বহু প্রাচীন এই মন্দির, তবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাল্যকালের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে। মন্দিরটি প্রথমবার সংস্করণ করা হয় বাংলার 30শে মাঘ 1391 সালে, আবার দ্বিতীয়বার সংস্করণ করা হয় বাংলার 1424 সালে। দয়াল সত্যপীর মন্দির থেকে বেরিয়ে এসে পথে যেতে যেতে দেখা পেয়ে গেলাম সেই বিখ্যাত কামার পুকুরের। এখন যেই পুকুরটি দেখছেন এই পুকুরটির নাম হচ্ছে কামার পুকুর। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষে মাতা ধনী কামারিনী পিতৃকুলের কোনো এক ব্যক্তিকে দিয়ে স্থানীয় শাসনকর্তা মানিক রাজা এই পুকুরটি খনন করিয়েছিলেন, যা কামারদের পুকুর নামে পরিচিত ছিল। এই গ্রামের আদি জমিদার সুখলাল গোস্বামীর নামেই নাকি এই গ্রামের আগে নাম ছিল সুখলালগঞ্জ, এবং পরে এই পুকুরটির নাম অনুকরণ করে গ্রামের নাম রাখা হয় কামার পুকুর। এখন চলে আসলাম চিনু শাখারির বাড়ি। এই চিনু শাখারি ছিলেন কামারপুকুর গ্রামের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রতিবেশী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত এবং ঠাকুরের প্রতি গভীর ভক্তিও ছিল এই চিনু শাখারির। চিনু শাখারির কোনো বংশধর ছিল না, তাই তিনি মারা যাবার পর এই জায়গাটি রামকৃষ্ণ মঠের অধীনে, যা বর্তমানে গদাধর বিদ্যা মন্দির। কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত স্থানগুলি মোটামুটি ভাবে ঘোরা শেষ। হাতে সময় কম থাকার কারণে বেশ কয়েকটি স্থান ঘোরা বাকি থেকে গেল। ঘুরে ফিরে আবারও চলে আসলাম রামকৃষ্ণ মঠের মেন গেটের সামনে। এখন যাব ঠাকুরের পৈতৃক ভিটে দেরেক গ্রাম, কিন্তু তার আগে আপনাদেরকে হোটেল বা লজ সম্বন্ধে তথ্যটা জানিয়ে দিই। রামকৃষ্ণ মঠের মেন গেট পর্যন্ত যাবার আগে আছে বেশ কয়েকটি লজ। তার মধ্যে সবার প্রথমে শিবম হোটেল রেস্টুরেন্ট এবং লজ। রিসেপশনে এই দাদাকে দেখছেন, এই দাদাই আমাকে এই লজটি সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন। চেক আউট টাইম সকাল 9টা। এসি রুমের ভাড়া 1500 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত। নন এসি রুমের ভাড়া 600 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। সমস্ত রুমই অ্যাটাচ বাথরুম, কোমোড গিজার আছে। তবে এই লজটিতে বাইরের খাবার এলাও নেই। নিজস্ব রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান চাইনিজ সব রকমেরই খাবার পাওয়া যায়। তবে এনাদের লজে রুম সার্ভিস এলাও আছে। আর এই লজ সম্বন্ধে আপনাদের আরো যদি কিছু জানার থাকে, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারেন। চলে আসলাম পাশের আরেকটি লজে। লজের নাম গদাধর লজ। প্রবেশ করলাম রিসেপশনে এই দাদাকে দেখছেন, এই দাদাই আমাকে এই লজটির সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন। চেক আউট টাইম সকাল 9টা। এসি রুমের ভাড়া 1000 টাকা থেকে শুরু করে 1400 টাকা। নন এসি রুমের ভাড়া 500 টাকা থেকে শুরু করে 700 টাকা। এনাদের লজে সমস্ত রুমই অ্যাটাচ বাথরুম, কোমোড গিজার আছে। আর বাইরের খাবার নিজেরা কিনে নিয়ে এসে খেতে পারবেন। আর এই লজটির সম্বন্ধে আপনাদের আরো যদি কিছু জানার থাকে, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারেন। এই লজগুলিতে রাত্রি যাপন করতে হলে ডকুমেন্ট কিন্তু অবশ্যই সাথে করে আনতে হবে। সিজন অনুযায়ী ঘর ভাড়া রেট কিন্তু পরিবর্তন হয়, তাই আসার আগে অবশ্যই কিন্তু লজগুলিতে ফোন করে আসবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে আবারও পথ চলা শুরু করলাম ঠাকুরের পৈতৃক ভিটা দেরেক গ্রামের উদ্দেশ্যে, যার দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার। চলে আসলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটা দেরেক গ্রাম। আর এটাই হচ্ছে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। এর ভেতরেই রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক বাস্তু ভিটা। এই বড় গেটটাই হচ্ছে সেবাশ্রমের ভেতরে যাবার মেন গেট। এখন চলুন তাহলে যাওয়া যাক সেবাশ্রমের ভেতরে। প্রবেশ করলাম ভেতরে, আর ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরটি। উঠে পড়লাম মন্দিরের ওপরে। খুবই সুন্দর একটি মন্দির, ভেতরের চারিপাশটা বেশ খোলামেলা। আর একদিকে রাখা রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের একটা ছবি। তবে আপনারা চাইলে এখানে বসে শান্ত মনে ধ্যানও করতে পারেন, আবার ঠাকুরের নাম জপও করতে পারেন।
এটা হচ্ছে গর্ভগৃহের ভেতরের দৃশ্য, যেখানে একদিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ, আরেকদিকে রয়েছেন মা শারদা এবং মধ্যখানে রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি। ধীরে ধীরে নতুন করে সেজে উঠছে এই জায়গাটি। চারিপাশে সবুজ গাছপালা, ছোট্ট একটা জলাশয় এবং বিভিন্ন রকমের ফুলের বাগানে ভরা এখানকার বড়ই মনোরম পরিবেশ। এই আশ্রমের মধ্যে রয়েছে একটি সাধু নিবাস এবং গ্রামের গরিব বাচ্চা ছেলে মেয়েদের জন্য রয়েছে বিনা পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা। এছাড়াও রয়েছে প্রতিদিন দুপুরে ভক্তদের জন্য অন্নভোগ প্রসাদের ব্যবস্থা এবং রাত্রি যাপনের জন্য রয়েছে অতিথি নিবাস। তবে এখানে এসে যেটা জানতে পারলাম, এটাই হচ্ছে সেই যুগের ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল, যেখানে ভেতরে দেখছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটি বিশাল ছবি রাখা আছে। গোলাকার এই পৃথিবীতে কখন যে কার সাথে দেখা হয়ে যায় তা জানা বা বুঝতে পারা বড়ই মুশকিল। যেমন এই দাদা দিদিদের কথাই বলুন, এনারা কামারপুকুর জয়রামবাটি বেড়াতে এসেছেন সেই সুদূর শিলিগুড়ি থেকে। আর দেখুন আমার সাথে দেখা হয়ে গেল এই দেরেক গ্রামে। এই দাদা দিদিরা হলেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু এবং নিয়মিত আমার ভিডিও দেখেন। এখন আপনাদেরকে এই সেবাশ্রম সম্বন্ধে সমস্ত তথ্যটা জানিয়ে দিই। আর সেবাশ্রমের মধ্যে এই দাদাই আমাকে এই সেবাশ্রম সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন। দুপুরে ভোগ প্রসাদের কুপন মূল্য 60 টাকা, 5 বছরের ঊর্ধ্বে কুপন মূল্য লাগবে এবং অতিথি নিবাসের জন্য একদিনের থাকা খাওয়া নিয়ে খরচ 300 টাকা। অতিথি নিবাসে সমস্ত রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, কোমোড গিজার আছে। দুপুরে ভোগ প্রসাদের জন্য আগের থেকে ফোন করে জানাতে হবে। অতিথি নিবাসে রাত্রি যাপন করতে হলে অফ সিজনের সময় হলে 1 সপ্তাহ 10 দিন আগের থেকে ফোন করে জানতে হবে এবং সিজনের সময় হলে অন্তত পক্ষে 1 মাস আগের থেকে ফোন করে জানতে হবে। আর এই আশ্রমের ফোন নাম্বারটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, তাই আসার আগে কিন্তু অবশ্যই আপনারা ফোন করে আসবেন। কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।